আমরা আজকে গত ক্লাসটাকে কন্টিনিউ করবো। ক্লাসের শেষের দিকে একটু সমস্যা হয়েছিল, কারণ যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল কম্পিউটারটা। আমরা গত ক্লাসের কিছু অংশ রিভিউ করে আমরা একটু এগিয়ে যাবো আগের ক্লাসের থেকে। আমাদের আজকের উদ্দেশ্য হবে যে সরকারি যে ঋণ বা বাজেট ডেফিসিট, সেই বাজেট ডেফিসিট থেকে ব্যাখ্যা করা। বাজেট ডেফিসিটটা কেন আনরিজনেবলি হাই হয় বা ইনএফিশিয়েন্টলি হাই হয়, যে পরিমাণ অপটিমাল বা কস্ট মিনিমাইজ হয়, যে পরিমাণ বাজেট ডেফিসিট করে তার চেয়ে বেশি বাজেট ডেফিসিট বিভিন্ন গভর্নমেন্টগুলো বাজেট ডেফিসিট বেশি নিয়ে থাকে। বাজেট ডেফিসিটের অর্থ হলো যে সরকার ট্যাক্সের মাধ্যমে অর্থ সংগ্রহ না করে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। অর্থাৎ সরকারের যে আয় ট্যাক্সের মাধ্যমে, সে আয়ের থেকে বেশি ব্যয় করছে। বেশি ব্যয়টা কিভাবে করছে? ঋণ নিয়ে করছে, গভর্নমেন্ট ডেটের মাধ্যমে করছে। বাজেট ডেফিসিট থাকলেই সেখানে ঋণ থাকবে, ঋণের মাধ্যমে সাধারণত বাজেট ডেফিসিটটাকে মেটানো হয়। এই বাজেট ডেফিসিটটা কখনো কখনো এক্সেপশনালি হাই হয়ে যায় বা বেশি পরিমাণ বাজেট ডেফিসিট করে থাকে গভর্নমেন্টগুলো। সেটার ব্যাখ্যা কি, সেটার ব্যাখ্যাটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা প্রথমে রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্সের মাধ্যমে ব্যাখ্যাটা করার চেষ্টা করেছিলাম। রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স বলে যে সরকারি যে ব্যয় সেটা ট্যাক্সের মাধ্যমে করা হোক কিংবা বাজেট ডেফিসিটের মাধ্যমে করা হোক, তার যে প্রভাব ইকোনমির উপরে সেটা একই রকম পড়ে, একই রকম প্রভাব পড়ে। তবে আমরা যখন আমরা ডিসটরশনালি ধরেছিলাম, ট্যাক্সে থেকে ডিসটরশনাল ইফেক্ট পড়ে ইকোনমির উপরে, সেক্ষেত্রে আমরা ট্যাক্স স্মুথিং রুলের কথা বলেছি। ট্যাক্স যদি ডিসটরশনালি হয় এবং মার্জিনাল কস্ট যদি ইনক্রিজিং হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি কস্টকে মিনিমাইজ করতে চায়, ওভারঅল কস্টকে, তাহলে গভর্নমেন্ট উচিত হবে যে একটা স্মুথ রেটে ট্যাক্স ইম্পোজ করা, কখনো বেশি কখনো কম ট্যাক্স ইম্পোজ না করে তার পরিবর্তে একটা নির্দিষ্ট হারে ট্যাক্স ইম্পোজ করা। এটা একটা পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের মতো। একজন ভোক্তা যেমন তার জীবনে কখনো বেশি আয় করে কখনো কম আয় করে, কিন্তু তার জীবনব্যাপী যে ভোগ ব্যয়, লাইফ টাইম যে কনসাম্পশন এক্সপেন্ডিচার, সেটা সাধারণত স্মুথ হয়ে থাকে, তাকে স্মুথ করার চেষ্টা করে। এর ফলে তার টোটাল বেনিফিটটা ম্যাক্সিমাইজ হয়ে যায়। তো এটা হলো আমাদের কিছু প্রিলিমিনারি আলোচনা। এবং আমরা এই যে আমরা মূলত গত ক্লাসে আমরা পলিটিক্যাল ইকোনমির মাধ্যমে বাজেট ডেফিসিট, যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, সেটার মাধ্যমে আমরা বাজেট ডেফিসিটটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। তো পলিটিক্যাল ইকোনমির যে দুটো ব্যাখ্যা আছে যে কারণে বাজেট ডেফিসিটটা বেশি হয়ে থাকে, একটাকে বলেছিলাম আমরা ইনকমপ্লিট ইনফরমেশন বা ইনকমপ্লিট নলেজ। যারা পলিসি গ্রহণ করে থাকে তাদের অপটিমাল আউটকাম নির্ধারণের উপায়গুলো সম্পর্কে, কি প্রক্রিয়ায় অপটিমালি অর্জিত হয়, সেটা যদি তারা না জানে ভালো করে বা পর্যাপ্ত ইনফরমেশন না থাকে, সেক্ষেত্রে অনেক সময় তারা অতিরিক্ত এক্সপেন্ডিচার করে বা বাজেট ডেফিসিট যখন তারা করে থাকে। আরেকটা হচ্ছে যে এটাকে আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করেছিলাম। এটা ছাড়াও যদি বেনিফিট যদি কারেন্ট এক্সপেন্ডিচারটা যদি কারেন্ট এক্সপেন্ডিচার থেকে যে বেনিফিট পায় ভোক্তারা বা সাধারণ নাগরিক, সরকারের এক্সপেন্ডিচার থেকে যে সাধারণ ডিরেক্ট যে বেনিফিট গুলো, কারেন্ট এক্সপেন্ডিচার থেকে মানুষ ডিরেক্ট বেনিফিট পায়। সরকার যদি ঋণ নিয়েও যদি বেশি বেশি ব্যয় করে বর্তমানে, তাহলে তার পজিটিভ বা বেনিফিশিয়াল ইফেক্টটা সাধারণ জনগণটা ইমিডিয়েটলি পাবে, ডিরেক্ট ইফেক্ট পড়ে জনগণের উপর, যে কারণে জনগণ সেটা উপলব্ধি করে। কিন্তু এই যে বেশি ব্যয় করলে ঋণ নিয়ে, সেটা যে ভবিষ্যতে যে গভর্নমেন্টের ব্যয় করার ক্ষমতা কমে যাবে বা ভবিষ্যতে যে গভর্নমেন্টকে ট্যাক্স পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, অতিরিক্ত ট্যাক্স ইম্পোজ করতে হবে, গভর্নমেন্টের ব্যয় করার ক্ষমতা কমে যাবে বা ভবিষ্যতে যে ব্যয় কম হবে, ট্যাক্স বেশি ইম্পোজ করা হবে, সেটা এটা হচ্ছে একটা ইনডিরেক্ট, যেহেতু এটা পরে হবে তাই মানুষ এটা নিয়ে খুব একটু ভীত থাকে না। এই কারণে অনেক সময় গভর্নমেন্ট বেশি ব্যয় করে থাকে বা বাজেট ডেফিসিট করে থাকে। এটা একটা প্রভাব, একটা দিক ছিল আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে অনেক সময় বাজেট ডেফিসিট হয়ে থাকে। স্ট্র্যাটেজিক ইন্টারঅ্যাকশন হচ্ছে এরকম যে আমি হয়তো কম ব্যয় করতাম, কিন্তু আমি যদি জানি যে আমার পরবর্তী গভর্নমেন্ট কি আসবে, সেটা যদি আমি সার্টেন না থাকি, আনসার্টেন থাকি, আমি পরবর্তী গভর্নমেন্টটা কিরকম ব্যয় করে বা তার ব্যয়টা আমার পছন্দ নাও হতে পারে, আমি যে খাতে ব্যয় করতে চাই
পরবর্তী গভর্নমেন্ট তো অন্যান্য খাতে ব্যয়গুলো করবে, যেটা আমার পছন্দের নাও হতে পারে। সেজন্য পরবর্তী গভর্নমেন্ট যাতে বেশি ব্যয় করতে না পারে, তার ব্যয় করার ক্ষমতাকে কমানোর জন্য বর্তমান গভর্নমেন্ট কি করবে, বর্তমান গভর্নমেন্ট বেশি বেশি ব্যয় করবে, এক্সট্রা এক্সপেন্ডিচার করবে, যাতে ভবিষ্যতে গভর্নমেন্ট কম ব্যয় করতে পারে। এটা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজিক ইন্টারাকশন এবং পলিসি মেকার্স। এই দুটো ভাবে আমরা বেশি ব্যয় কেন করে সেটা ব্যাখ্যা করতে পারি। এটার এটা একটা একটা মডেলের মাধ্যমে এইটাকে উপস্থাপন করার জন্য আমরা স্ট্র্যাটেজিক ইন্টারাকশনের কারণে যে বেশি বেশি ব্যয় করে থাকে গভর্নমেন্ট গুলো বা বাজেট ডেফিসিট করে থাকে, সেটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলাম। এবং যেটা বলা হয় স্ট্র্যাটেজিক ডেট একুমুলেশন, স্ট্র্যাটেজিক্যালি বেশি ডেট একুমুলেট করে থাকে গভর্নমেন্ট গুলো। তখনই করে থাকে যে আমরা এটাকে ব্যাখ্যা করেছিলাম এইভাবে যে মডেলটা ছিল আমাদের এরকম যে দুটো দ্রব্য আছে, একটা হলো মিলিটারি গুড, একটা হলো নন মিলিটারি গুড, এবং এদের যে কম্পোজিশন কোন দ্রব্যের উপর কতটুকু ব্যয় করবে সেই কম্পোজিশনের উপর একটা প্রেফারেন্স আছে পলিসি মেকারদের বা গভর্নমেন্ট গুলো। গভর্নমেন্ট কিছু কিছু গভর্নমেন্ট মিলিটারি এক্সপেন্ডিচার বেশি করতে চায় এবং কিছু কিছু গভর্নমেন্ট নন মিলিটারি এক্সপেন্ডিচার বেশি করতে চায়। তাদের মধ্যে যদি ডিসএগ্রিমেন্ট থাকে যে কোন খাতে কতটুকু ব্যয় করবে, অর্থাৎ এক্সপেন্ডিচার কম্পোজিশনের মধ্যে যদি মতানৈক্য থাকে যদি দুটো পার্টির মধ্যে, দুটো পলিসি মেকারের মধ্যে, তাহলে দেখানো যায় যে দুটো পলিসি মেকারে কি করবে, যে ভবিষ্যতে পলিসি মেকার কে আসবে ক্ষমতায় সে যদি না জানে আগে থেকে, আনসার্টেন যদি থাকে, তাহলে সে আগে থেকে বেশি বেশি ব্যয় করে রাখবে, যাতে করে পরবর্তী গভর্নমেন্ট যারা ক্ষমতায় আসবে তারা কম ব্যয় করতে পারে। কারণ আগে থেকে সে ঋণ নিয়ে বেশি বেশি ব্যয় করে থাকবে, তখন পরে যে আসুক না কেন তার কাজ হবে ঋণগুলো পরিশোধ করা, ব্যয় করার ক্ষমতা তার কম হবে। এটা স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত, এটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম। আমরা এই মডেলটা এটা ছিল আলেসিনা এন্ড পাবেলিনি, দুজন ইকোনমিস্ট, তাদের উপস্থাপিত মডেল, তাদের গবেষণার ফল এটা। তো আমরা এই ব্যাখ্যাটা তার করার জন্য আমরা কিছু ইকোনমিক অ্যাসাম্পশন বলছিলাম আর কিছু পলিটিক্যাল অ্যাসাম্পশন সম্পর্কে বলছিলাম। তো ইকোনমিক অ্যাসাম্পশন যেগুলো, সেগুলোর মধ্যে আমরা বলেছিলাম দুটো পিরিয়ড আছে, পিরিয়ড 1 পিরিয়ড 2। আলোচনাটা খুব সিম্পল রাখার জন্য এগুলোকে বলা হয় সিম্পলিফাইং অ্যাসাম্পশন আমাদের। তো দুটো মাত্র পিরিয়ড আছে, পিরিয়ড 1 এন্ড পিরিয়ড 2। তারপরে আমরা বলেছি কোনো প্রকার ইন্টারেস্ট রেট নাই এই ডেটের উপরে, যে রেটটা নিব সেটাই তাকে আসলটা শুধু পরিশোধ করতে হবে, কোনো প্রকার ইন্টারেস্ট রেট নাই, এবং এটা এক্সপেন্স, এটা মডেলের মাধ্যমে নির্ধারিত হয় না, বাহ্যিকভাবে দেওয়া আছে মানটা, এবং সেটা জিরো, ইন্টারেস্ট রেট নাই। এই দুটো অ্যাসাম্পশন ছিল। তিন নম্বর অ্যাসাম্পশন ছিল যে দুটো মাত্র দ্রব্য আছে, মিলিটারি গুডস, একটা নন মিলিটারি গুডস। দুটো দ্রব্য থেকেই সবাই পজিটিভ ইকুইটি পায়, তবে তাদের মধ্যে পার্থক্য হলো যে কোনো কোনো গভর্নমেন্ট বেশি গুরুত্ব দেয় মিলিটারি গুডসের প্রতি, কোনো কোনো গভর্নমেন্ট বেশি গুরুত্ব দেয় নন মিলিটারি গুডসের প্রতি। পিরিয়ড 1 এর যে এক্সপেন্ডিচার সেটা আমরা লিখি M1 N1 দিয়ে। M1 হচ্ছে মিলিটারি এক্সপেন্ডিচার ইন পিরিয়ড 1, আর N1 হচ্ছে নন মিলিটারি এক্সপেন্ডিচার ইন পিরিয়ড 1। আর যখন আমরা 2 দিয়ে লিখি, M2 N2 দিয়ে লিখি, তার মানে হয় M2 সমান হচ্ছে আমাদের মিলিটারি এক্সপেন্ডিচার ইন পিরিয়ড 2, আর N2 হচ্ছে মিলিটারি এক্সপেন্ডিচার ইন নন মিলিটারি এক্সপেন্ডিচার ইন পিরিয়ড 2। এটা হলো আমাদের ফর্মুলেশন, আমাদের নোটেশন এটা আমাদের, কেমন? তো এটার ভিত্তিতে আমরা দেখেছি যে আমরা বাজেট কনস্ট্যান্ট আমরা গঠন করেছিলাম এই অ্যাসাম্পশনের ভিত্তিতে। বাজেট কনস্ট্যান্টটা হচ্ছে যে বাজেট কনস্ট্যান্ট এখানে দুটো পিরিয়ড আছে, আমাদের দুটো পিরিয়ডে দুটো বাজেট কনস্ট্যান্ট আছে। প্রথম পিরিয়ডের যে বাজেট কনস্ট্যান্ট সেটা হলো যে প্রথম পিরিয়ডের এক্সপেন্ডিচার প্রথম পিরিয়ডের যে তার যে ফান্ড সোর্স সেটা সমান হতে হবে। অর্থাৎ আমাদের যে কনস্ট্যান্ট বাজেট কনস্ট্যান্ট ইন পিরিয়ড 1 সেটা ছিল বাজেট কনস্ট্যান্ট in period 1, তো আমাদের M1 প্রথম পিরিয়ডের মিলিটারি এক্সপেন্ডিচার প্লাস প্রথম পিরিয়ডের নন মিলিটারি এক্সপেন্ডিচার ইকুয়াল টু তার, আমরা ধরেছি তার দুটো পিরিয়ডে তার একটা এন্ডাওমেন্ট থাকে, এন্ডাওমেন্ট যেটা 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 আগে থেকে আছে, ইনকামটা ওয়েলথ ইনিশিয়াল ওয়েলথ, প্রত্যেক পিরিয়ডে সে W পরিমাণ এন্ডাওমেন্ট পায়, এবং সে কি করতে পারে, ঋণ নিতে পারে প্রথম পিরিয়ডে। এটা হচ্ছে D, ওয়ান দিচ্ছি না কারণ দ্বিতীয় পিরিয়ডে সে ঋণ নেয় না, দ্বিতীয় পিরিয়ডে ঋণটা সে পরিশোধ করে দেয় দ্বিতীয় পিরিয়ডে। এটা প্রথম পিরিয়ডের বাজেট কনস্ট্যান্ট। এটা হলো
আর তার যে সেকেন্ড পিরিয়ডে যে বাজাজ কনস্ট্যান্ট যেটা হলো বাজাজ কনস্ট্যান্ট ইন পিরিয়ড 2 constant in period 2 পিরিয়ড 2 তে সে m2 পরিমাণ ইউনিট এক্সপেন্ডিচার করতে পারে পলিসি মেকার এবং m2 পরিমাণ নন ইউনিট এক্সপেন্ডিচার করতে পারে এবং পিরিয়ড 2 তেও সে w পরিমাণ এন্ডাওমেন্ট পায় প্রতি পিরিয়ডে সে w পরিমাণ এন্ডাওমেন্ট পায় এন্ডাওমেন্ট হচ্ছে একটা ইনিশিয়াল ইনকাম যেটা তাকে সেদিন থেকেই পায় সেটা এবং তাকে ডেটটা পরিশোধ করতে হয় যে ডেটটা সে নিয়েছে প্রথম পিরিয়ডে সেটা থেকে পরিশোধ করতে হয় যদি যেহেতু কোনো ইন্টারেস্ট নাই তাই এটাকে আমাদের আইটা দিয়ে আর গুণ করতে হয় না কেমন এই ছিল আমাদের দুটো পিরিয়ডের বাজেট কনস্ট্যান্ট কেমন এবং ইউটিলিটি ফাংশন যেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে ব্যক্তিরা ইন্ডিভিজুয়াল যারা আছে সমাজে ভোটার যারা আছে তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চায় প্রেফারেন্স ম্যাক্সিমাইজ করতে চায় তাদের ইউটিলিটি ফাংশনটা হলো ইউটিলিটি ফাংশনটা আমরা এভাবে লিখেছি বিআই utility function utility মানে lifetime utility or preference function preference হলো vi i তম ব্যক্তির utility কেমন i তম ভোটারের utility utility দুটো পার্ট আছে একটা হলো যে প্রথম পিরিয়ডে যে টাইমগুলো প্রদান করা হয় বা এর পিছনে ব্যয় করা হয় সেটা mt মানে t পিরিয়ডে m1 এবং m2 m1 m2 এবং সেটা থেকে যে ইউটিলিটি পাই এটা আমরা umt বলছি যেটা আমরা umt এবং umt এটা একটা গুরুত্ব আছে এটাকে কতটুকু গুরুত্ব দেয় সেটাকে হচ্ছে আলফা i আলফা হচ্ছে ওয়েট বা গুরুত্ব on utility derived from MT এটা হচ্ছে আমাদের মিলিটারি এক্সপেন্ডিচার টি পিরিয়ডে m1 এবং m2 আছে দুটো এখানে এবং এখানে যে ইউটিলিটি পাই তার হচ্ছে ওয়েট ইউটিলিটি আর নন 1 মাইনাস আলফা i সেটা হচ্ছে আমার এই ওয়েটটা হচ্ছে কার উপরে ইউটিলিটি derived from নন মিলিটারি গুড পিরিয়ড টি কেমন যেহেতু দুটো পিরিয়ড আছে সেজন্য এটাকে আমাদের সাম করতে হয় আমাদের এটাকে আমি একটু ভালো করে লিখি জায়গা করার জন্য এটাকে সাম করতে হবে আমাদের দুই টি ইকুয়াল টু 1 থেকে 2 তার মানে u m1 প্লাস u m2 যেটা আমরা এখানে সাম করে লিখলাম এবং যেহেতু আমাদের সেকেন্ড পিরিয়ড যেটা সেকেন্ড পিরিয়ডের ইউটিলিটি কত হবে n এবং n কত হবে সেটা জানা নাই সেজন্য আমাদের এখানে একটা এক্সপেকটেশন সাইন ব্যবহার করতে হয় এক্সপেকটেশন ব্যবহার করার উদ্দেশ্য হলো যেহেতু ফিচার ভ্যালু আছে এখানে কিছু m1 কত হবে m2 কত হবে এবং m2 কত হবে সেটা আগে থেকে বলা যায় না সে কারণে আমাদের একটা এক্সপেকটেশন সাইন ব্যবহার করতে হয় এক্সপেক্ট ভ্যালুটা আমাদের নিতে হয় আলফা গুলোর মান হচ্ছে 0 থেকে 1 এর মাঝামাঝি এবং এই ইউটিলিটি ফাংশনের বৈশিষ্ট্য হলো যে নরমাল ইউটিলিটি ফাংশনের মতো যে u prime is positive marginal utility is positive but decreasing মানে u double prime denominator that is 0 u prime is greater than 0 but u double prime is greater than less than 0 alpha হলো weight alpha হলো এগুলো ইউটিলিটি ফাংশন বা প্রেফারেন্স এটা হলো আমাদের তো এগুলো এই ছিল আমাদের ইকোনমিক অ্যাসাম্পশন ছিল আমাদের তো এর সাথে আমরা কিছু পলিটিক্যাল অ্যাসাম্পশন আমরা যুক্ত করেছি এই পলিটিক্যাল অ্যাসাম্পশনটা হলো যে পলিসি মেকার যারা আছে এই কিছু ইকোনমিক অ্যাসাম্পশন বুঝতে পেরেছি political assumptions political assumption হলো যে পলিসি মেকারদের ইউটিলিটি ফাংশনটা একরকম না কেমন politicians or policy makers differ policy makers
differ in terms of their preferences. মিলিটারি গুড এবং নন মিলিটারি গুডকে একইভাবে গুরুত্ব দেয়, কেউ একটু বেশি গুরুত্ব দেয়, কেউ একটু কম গুরুত্ব দেয়। এই জন্য কেউ একটু বেশি খরচ করে মিলিটারি গুডসের উপরে, কেউ একটু কম খরচ করে মিলিটারি গুডসের উপরে বেশি খরচ করে। এটা মিলিটারি অ্যাসাম্পশন, আমাদের পলিটিক্যাল অ্যাসাম্পশন। এবং আমরা ধরে নিব যে প্রেফারেন্স প্যাটার্নটা ফিক্স থাকে, ব্যক্তি যারা আছে তাদের ইনফ্লুয়েন্স ফাংশন আমরা একটু আগে লিখে মুছে ফেললাম, সেটা ফিক্স থাকে ওভার পিরিয়ড, কেমন ফিক্স থাকে। কিন্তু এই যে যেটা বলা হয় পলিটিক্যাল প্রসেসে পার্টিসিপেশন, যে ভোট দিবে কিনা সে পরবর্তী গভর্নমেন্টকে, তার প্রেফারেন্সটা পূরণ করছে কিনা গভর্নমেন্ট, সেটা অনুযায়ী সে কাকে ভোট দিবে, এটা যদি সে ভোটে অংশগ্রহণ করে, এটা কোনো পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল প্রসেসে পার্টিসিপেট করছে। এই পলিটিক্যাল পার্টিসিপেশন র্যান্ডম, এক এক পিরিয়ডে এক এক রকম পার্টিসিপেশন, এক এক ব্যক্তিদের পার্টিসিপেশন থাকে, যে কারণে কে নির্বাচিত হবে বা কে পলিসি গ্রহণ করবে সেটা সম্পর্কে একটা আনসার্টেনিটি থাকে ভবিষ্যতে, যে কারণে আমরা দেখবো যে এই যে বাজেট ডেফিসিটের সৃষ্টি হয়। এখন এই পলিসি মেকারদের প্রেফারেন্সটা কিভাবে নির্ধারিত হয় সেটা বের করার জন্য আমরা পিরিয়ড 2 থেকে শুরু করবো। আমরা স্টার্ট ফ্রম পিরিয়ড 2 or the last period. We start from period 2. এটা বলা হয় ব্যাকওয়ার্ড সলিউশন। প্রথমে পিরিয়ড 2 সলিউশনটা বের করব, সেখান থেকে আমরা তারপরে পিরিয়ড 1 সলিউশনটা বের করব। পিরিয়ড 2, যেখানে এই পিরিয়ড 2 তে যে given the choices of military goods, M2 মানে পিরিয়ড 2 তে M2 পরিমাণ মিলিটারি গুডস কেনা হলো, তাহলে নন মিলিটারি গুডস এর পরিমাণ হবে, আমরা এটা বলি given the choices of military goods, choices of M2 equal to the other component is determined by M2 equal to wealth যেটা আছে, এই ওয়েলথের একটা অংশ সে খরচ করে ফেলেছে M2 হিসেবে, ওয়েলথ থেকে M2 সে খরচ করে ফেলেছে M2 কিনে, এবং তাকে কি করতে হবে, M2 পরে দেখুন তাকে প্রথমত তাকে যেটা সে ঋণ নিয়েছিল প্রথম পিরিয়ডে, ঋণটা পরিশোধ করতে হবে W থেকে, ওয়েলথ থেকে দ্বিতীয় পিরিয়ডে যে ওয়েলথ যে অ্যামাউন্ট সে পাবে সেখান থেকে ডিটা পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে যা বাকি থাকবে নেট ওয়েলথ যেটা থাকবে, নেট ওয়েলথ সেখান থেকে সে M2 কিনবে, M2 কিনে বাকি যেটা থাকবে সেটা সে M2 কিনবে। তো হচ্ছে M2 দ্বিতীয় পিরিয়ডে M2 পরিমাণ, দ্বিতীয় পিরিয়ডে মিলিটারি গুডসের পরিমাণ M2, এবং M2 যখন জানা যাবে তখন M2 টা অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যাবে এই ফর্মুলার মাধ্যমে। কেমন? এবং আমাদের যে ইউটিলিটি ফাংশন যেটা আমরা একটু আগে লিখলাম, সেই ইউটিলিটি ফাংশনটাকে আমরা n এর জায়গায় এই মানটা বসিয়ে দিই আমরা। সো the utility function, utility or preference function, utility function has only or can be expressed in terms of only one variable, vi. That's the second period utility function. আমরা এখানে 2 দিব, second period utility function, এটা শুধু ফাংশন অফ m2 হবে, কারণ এখানে nটাকে আমরা in terms of m2 লিখতে পারবো। আমাদের ফাংশনটা ছিল alpha I into utility of m2 ছিল, তাই না? alpha I into utility of m2, m ছিল আমাদের, mt ছিল আমাদের, সেকেন্ড পিরিয়ড সলিউশন করছি আমরা, সেজন্য আমরা
m2 দিচ্ছি আমরা সেকেন্ড পিরিয়ডে যে পরিমাণ m2 উপর খরচ করবে সেখান থেকে যে ইউটিলিটি পাবে জনগণ, এবং জনগণ যে পরিমাণ এটাকে গুরুত্ব দিবে ওয়েট প্লাস 1 মাইনাস আলফা আই ইউটিলিটি অফ m2 ছিল, তাই না? m2 টাকে আমরা কি লিখবো? m2 টাকে আমরা এই মানটা লিখবো, আমরা ইউটিলিটি অফ এখানে m2 ছিল, m2 ইকুয়াল টু আমরা লিখবো কত? w মাইনাস d মাইনাস m2, এটা আমরা m2 জায়গায় আমরা এই জিনিসটা লিখলাম। তাহলে ইউটিলিটি ফাংশনটাকে m এবং n এর ফাংশন হিসেবে না লিখে শুধুমাত্র m2 ফাংশন হিসেবে দেখানো যাবে এটাকে। এবং যেহেতু এই ইউটিলিটি ফাংশনটা ডিক্রিজিং, যেহেতু আমাদের u সিন্স u যেটা এই ফাংশনটা সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ, এটাও নেগেটিভ সেকেন্ড ডিফারেন্সিয়েশন, সুতরাং আমরা বলতে পারি যে এটাও সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে। সেকেন্ড পিরিয়ডে i2 যে ফাংশনটা আছে সেটা এটা সেকেন্ড ডিফারেন্সিয়েশন নেগেটিভ, সেটাও নেগেটিভ হবে। অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইজ ডিক্রিজিং, মার্জিনাল ইউটিলিটি ইজ ডিক্রিজিং এটা এখানে। তো এটা যদি ফাংশনটা যদি এরকম হয়, সেকেন্ড ডিফারেন্সিয়েশন যদি লেস দেন 0 হয় বা ডিফারেন্সিয়েশন যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই ফাংশনটা যে শেপ যদি ড্র করা হয় এটা এই ধরনের একটা ফাংশন হয়, এই ধরনের একটা ফাংশন হয়, একটা পিক থাকে ফাংশন, একটা মাত্র পিক থাকে। টোটাল ইউটিলিটি ফাংশন দেখো, টোটাল ইউটিলিটি ফাংশন সেখানে দেখবে যে এটা প্রথমে ইউটিলিটি বাড়ে, রাশিমাল হারে বাড়ে, এক সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তারপর কমতে শুরু করে। একটা পিক থাকে, চূড়া থাকে, একটা সিঙ্গেল পিক থাকে। তো যখন ইউটিলিটি ফাংশনটা এরকম শেপের হয়, একটা মাত্র পিক থাকে, সবার ইউটিলিটি ফাংশন যদি সিঙ্গেল পিক থাকে, আই মানে ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ইউটিলিটি ফাংশন যদি একটা মাত্র পিক থাকে, একটা মাত্র চূড়া থাকে, কেমন সেক্ষেত্রে এবং একটা মাত্র ভেরিয়েবল থাকে, এখানে একটা মাত্র ভেরিয়েবল আছে, আমরা এনটাকে আমরা বাদ দিয়ে ফেলেছি, এন এর পরিবর্তে এম লিখেছি, সুতরাং ইউটিলিটি ইজ ফাংশন অফ অনলি এম, m2, এনটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে ফেলেছি। একটা থিওরেম আছে, সেই থিওরেমটা হলো, এটাকে বলা হয় মিডিয়ান ভোটার থিওরেম, যেটা বলা হয় যদি আমাদের ইউটিলিটি ফাংশনটা সবার ইউটিলিটি ফাংশনে যদি একটা মাত্র ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, সিঙ্গেল ভেরিয়েবল ইউটিলিটি ফাংশন হয়, এবং ইউটিলিটি ফাংশনগুলো যদি এরকম একটা পিক থাকে, সিঙ্গেল পিক থাকে, তাহলে আমরা সেখানে সেই কনটেক্সটে আমরা একটা থিওরেম অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বলা হয় মিডিয়ান ভোটার থিওরেম। ইকোনমিক্সে ব্যবহার করা হয়, পলিটিক্যাল সায়েন্সে এটা ব্যবহার করা হয়, মিডিয়ান ভোটার থিওরেম। মিডিয়াম না, মিডিয়াম, মিডিয়ান ভোটার সে মিডিয়াম, জি মিডিয়াম মান জি আই মিডিয়াম, মিডিয়ান ভোটার থিওরেম। মিডিয়ান ভোটার থিওরেমটা বলে যে যদি একটা মাত্র চয়েস ভেরিয়েবল থাকে, এখানে m2 চয়েস ভেরিয়েবল, এবং ইউটিলিটি ফাংশনটা যদি সিঙ্গেল পিক হয়, একটা মাত্র পিক থাকে, একটা মাত্র চূড়া থাকে, তাহলে আমরা মিডিয়ান ভোটার মিডিয়ান মানে আমরা সাধারণত যদি একটা চলককে লিখি হয় x মত একটা চলক, x এর অনেকগুলো মান আছে, x এর মান 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, 15 হতে পারে, 17 হতে পারে, সাজিয়ে লিখলাম ছোট থেকে বড়, লিখার পরে 19 হতে পারে। তো মাঝখানে যে মানটা আছে, এদিকে তিনটা মান আছে, এটাকে বলা হয় মিডিয়ান বলা হয়। মিডিয়ান মোড আছে, মিডিয়ানটা হচ্ছে যে মাঝখানের সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে লিখলে মাঝখানে যে সংখ্যাটা বলে এটাকে বলে মিডিয়ান বলা হয়, কেমন? তো এখানে আমরা প্রেফারেন্স আছে, এখানে প্রেফারেন্স প্রত্যেক ব্যক্তির প্রেফারেন্স, কেউ এটা কারোর জন্য এটা 0.2, কারোর জন্য 0.3, কারোর জন্য 0.4, 0 থেকে 1 এর মাঝামাঝি এটা মানটা। তো আমি যদি এই আলফাটাকে যদি আমি সাজিয়ে লিখি, আলফাটাকে আলফা আই যদি সাজিয়ে লিখি, যে কেউ কম গুরুত্ব দিচ্ছে, কেউ বেশি গুরুত্ব দিচ্ছে, কেউ মাঝামাঝি গুরুত্ব দিচ্ছে, সবাইকে আমি সাজিয়ে দেখলে মাঝখানে যে গুরুত্ব দিচ্ছে, মাঝামাঝি যে গুরুত্ব দিচ্ছে, সেটাকে বলা হয় মিডিয়ান ভোটার, সেটাকে বলা হবে মিডিয়ান ভোটার। যে ভোটার যারা আছে প্রত্যেকে গুরুত্ব দিচ্ছে, কেউ 0.5 গুরুত্ব দিচ্ছে, কেউ 0.7 গুরুত্ব দিচ্ছে, কেউ 0.9, কেউ 0.11, কেউ 0.15, কেউ 0.70, কেউ 0.90 গুরুত্ব দিচ্ছে। তো যে
মাঝামাঝি ধরনের গুরুত্ব দিচ্ছে, এতে এই যার গুরুত্বটা মাঝামাঝি ধরনের, মাঝামাঝি পড়ে তাকে আমরা বলি কি মিডিয়ান ভোটার বলি আমরা। কেমন কথা, এই যে গুরুত্ব এটাকে আমরা লিখি আলফা টু, এটা সেকেন্ড পিরিয়ডের সলিউশন। মিডিয়ান, মিডিয়ান ভোটার যে তার যে গুরুত্ব দিচ্ছে যে একটুকে, এটাকে বলছি আমরা মিডিয়ান ভোটারের গুরুত্ব থেকে বলছি আমরা। মিডিয়ান ভোটার যারা আছে, ইন্ডিভিজুয়াল যারা আছে, তাদের মিলিটারি নন মিলিটারি গুডের প্রতি যে আপেক্ষিক গুরুত্ব, সেটা আলফা আই দিয়ে লিখছি। আলফা এর মান এক একজনের জন্য এক এক রকম। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, মাঝখানে যে ব্যক্তিটা পড়বে সেই ব্যক্তিকে বলবো এখানে মিডিয়ান ভোটার বলবো আমরা। কেমন, মিডিয়ান ভোটার থিওরিটা হচ্ছে যে যে মিডিয়ান ভোটার থিওরিটা হচ্ছে যে পলিটিশিয়ান যারা আছে তারা যখন ইলেকশন করবে, তারা তাদের উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বেশি ভোট পাওয়া, সবচেয়ে বেশি সাপোর্ট পাওয়া, যে সবচেয়ে বেশি সাপোর্ট পাবে সেই উইন করবে। কেমন, তো এখন এই দেখা যাবে যে এখানে এই মিডিয়ান ভোটার যে আছে সেই ডিটারমাইন করবে যে কে উইন হবে বা কে উইন করবে না। মিডিয়ান ভোটারের প্রেফারেন্সটাই, তার প্রেফারেন্সটাই এটাই বাস্তবায়ন হবে। মিডিয়ান ভোটারের প্রেফারেন্স যেটা আছে, মিডিয়ান ভোটারের যে প্রেফারেন্স সেটা সিলেক্ট হবে, তার প্রেফারেন্সটাই বাস্তবায়ন করবে পলিটিশিয়ানরা। অর্থাৎ আমরা যদি এই ভোটারদেরকে যদি আমরা যদি অপশন দিই, হ্যালো আমি ক্লাস নিচ্ছি, একটু পড়াশোনা করুন। ঘন্টা আচ্ছা সরি, তো আমরা বলছি মিডিয়ান ভোটার হলো যে ভোটার যারা এম2 কে যে গুরুত্ব দিচ্ছে তাদের গুরুত্বগুলো সাজিয়ে লিখলে মাঝখানে যে গুরুত্বটা সেটাকে বলছি মিডিয়ান ভোটার বলছি আমরা। এখন একজন পলিসি মেকার যদি বলে যে আমি এম2 গুরুত্ব আমি এতটুকু দিব, কেমন, এবং একটা হলো অল্টারনেটিভ হলো আমি এম2 গুরুত্ব এতটুকু দিব, 0.17 দিব। এখন যদি ভোটাভুটি আয়োজন করা হয়, রেফারেন্ডাম বলা হয় এটাকে, আয়োজন করা হয়, দেখা যাবে যে এই বেশি ভোট পাচ্ছে, এটাই সিলেক্ট করছে। এই দুটোকে যদি কম্পেয়ার করি, আমি ভোটাভুটি আয়োজন করি, এই উইনার হবে, বেশিরভাগ ভোট এ পাবে। ঠিক একইভাবে আমি যদি এটার সাথে যদি অন্য কারো কম্পেয়ার করি, তাও দেখা যাবে সে বেশি ভোট পাচ্ছে, সবাই তাকে ভোট দিবে, বা এই পলিসিটা যে পলিসি মেকার প্রপোজ করবেন, যে গভর্নমেন্ট প্রপোজ করবেন তাকেই ভোট দিচ্ছে। এই জন্য মিডিয়ান ভোটার যে আছে, মিডিয়ান ভোটারের যে প্রেফারেন্স, সেই প্রেফারেন্সটাই পলিসি মেকাররা বাস্তবায়ন করে। এটাকে বলা হয় মিডিয়ান ভোটার থিওরি, যেটা বলা হয়। অর্থাৎ পলিসি মেকাররা মিডিয়ান ভোটার যে আছে, মিডিয়ান ভোটারের আলফা টু মিডিয়ান যেটা আমরা বলছি, সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। কেমন, এটা হলো আমাদের মিডিয়ান ভোটার থিওরি। আমরা শুরু করতে চাই না মিডিয়ান ভোটার থিওরি। আচ্ছা, আমরা এখন এটা হলো আমাদের পিরিয়ড 2 ব্যাপারটা হলো আমাদের পিরিয়ড 2 তে যে পরিমাণ ব্যয় করা হবে, পিরিয়ড 2 তে M2 এর উপর যে পরিমাণ ব্যয় করা হবে, সেই ব্যয়ের পরিমাণটা হচ্ছে আমাদের M2 মিডিয়ান ইনটু সেকেন্ড পিরিয়ডে মিডিয়ান ভোটার যে আছে তার যে প্রেফারেন্স, সেই প্রেফারেন্স অনুযায়ী যতটুকু ব্যয় করতে চায় সেই পরিমাণ ব্যয় করা হবে, M2 এর উপর, আর বাকিটা ব্যয় করা হবে M2 এর উপর, বাকিটা ব্যয় করা হবে। The political process leads to M2 median being chosen as the value of M2. চলো আমাদের সিদ্ধান্ত এখানে, অর্থাৎ পলিটিশিয়ানরা মিডিয়ান ভোটার যে আছে সে যে পরিমাণ M2 পছন্দ করে সেই পরিমাণই ব্যয় করবে ওই M2 এর উপরে। এখন এটা হলো পিরিয়ড 2 ব্যাপারটা। পিরিয়ড 2 তে মিডিয়ান ভোটারের যে প্রেফারেন্স সে অনুযায়ী মিডিয়ান ভোটার যে পরিমাণ M2 এর উপর ব্যয় করতে চায়, পলিটিশিয়ানরা সে পরিমাণে ব্যয় করবে মিডিয়ান ভোটারের প্রেফারেন্স অনুযায়ী। এটা সেকেন্ড পিরিয়ডের সলিউশন। আর ফার্স্ট পিরিয়ডে কি পরিমাণ ব্যয় করা হবে M2 এবং M1 এবং M1 এর উপরে, সেটা আমরা এখানে একটু দেখি। In the first period, period 1, আমাদের period 1 এর ব্যাপারটা একটু ভিন্ন। এখানে দুটো কমপ্লিকেশন আছে, এখানে দুটো কমপ্লিকেশন আছে এখানে। এক নম্বরটা হলো যেখানে
আগের মতো একটা ভেরিয়েবল না, আগে শুধুমাত্র আমরা এনটাকে এম এ কনভার্ট করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা মাত্র ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল, এটাকে আমরা এম এ কনভার্ট করেছিলাম রেস্ট্রিক্টেড বাজেট কনস্ট্যান্ট থেকে আমরা। কিন্তু এখানে ইয়ে হয়ে গেল, সরি, আমরা বলছিলাম যে এখানে দুটো কমপ্লিকেশনস আছে। এখানে এক নম্বর কমপ্লিকেশন হলো যেখানে একাধিক চলক আছে। এখানে আগের মতো শুধুমাত্র একটা চলক না, এটাকে বলি আমরা টু ভেরিয়েবলস। আমাদের এখানে আমরা দেখবো বা টু ডিমেনশনাল প্রবলেম, এটা টু ডিমেনশনাল টু ভেরিয়েবলস টু ডিমেনশনাল কেন? কারণ এখানে আমাদের m1 চুজ করতে হবে এক নম্বর, এবং সাথে সাথে আমাদের ঋণের পরিমাণ চুজ করতে ডি। এখানে কিছু ঋণ নিবে বা ডেট নিবে, ডেফিসিট বাজেট ডেফিসিট সংগঠন করবে সরকারে, সেটা চুজ করবে কি পরিমাণ ডেফিসিট সংগঠন করবে বা কি পরিমাণ ঋণ নিয়ে প্রথম পিরিয়ড এক্সপেন্ডিচারকে বাড়াবে। দুটো চয়েস দেবে। আগেটা শুধুমাত্র m2 ছিল আমাদের সেকেন্ড পিরিয়ডের জন্য, আর ফার্স্ট পিরিয়ডে আমাদের m1 চুজ করতে হবে, ফার্স্ট পিরিয়ড মিলিটারি এক্সপেন্ডিচার, এবং কি পরিমাণ ঋণ নিবে সেটাও চুজ করতে হবে। এটা একটা ইয়া। আর দুই নম্বর যে কমপ্লিকেশন সেটা হলো যেখানে আনসার্টেনিটি যুক্ত হবে, যেটা আগে ছিল না। সেকেন্ড পিরিয়ড লক্ষ্য করে দেখবে সেখানে কোনো এক্সপেকটেশন সেখানে কোনো ছিল না, বা আনসার্টেনিটি সেখানে ছিল না। পিরিয়ড 1 এ পিরিয়ড 2 প্যারামিটার গুলো অজানা, পিরিয়ড 2 প্যারামিটার গুলো কত হবে সেটা পিরিয়ড 1 এর আগে থেকে বলে দেওয়া যায় না। কেমন? এটা হলো দুটো কমপ্লিকেশন পিরিয়ড 1 এ। এই দুটো কমপ্লিকেশন থাকা সত্ত্বেও আমরা যে দুজন ইকোনমিস্টের কথা বললাম, আলেসিনা এন্ড তাফিদিনি, ও দুজন দেখেছেন যে তারা এই মিডিয়ান ভোটার থিওরেমটাকে একটু জেনারেলাইজ করেছেন। তারা জেনারেলাইজ করে বলেছেন যে the combinations of m1 and d preferred by the individual with the median value of alpha among period 1 voters wins a two-way competition or two-way contest against any other competitions. অর্থাৎ যে এখানে যদিও দুটো চলক আছে, m1 এবং d আছে, আনসার্টেনিটি আছে, তারপরও যে মিডিয়ান ভোটার যে আছে, অর্থাৎ আলফা মানটা যার জন্য মাঝামাঝি অবস্থান করছে, যে মিডিয়ান ভোটার যে m1 এবং d চুজ করে, কেমন আনসার্টেনিটি সহ, সেই মিডিয়ান ভোটারই কি হবে, সে উইন করবে। যে অন্য যে কোনো ভোটারের যে পছন্দ, অর্থাৎ m1 এবং d যেটা মিডিয়ান ভোটার চুজ করবে, তার এগেইনস্টে অন্য ভোটার যারা আছেন তারা যে m1 এবং d চুজ করবে, এটা যদি অফার করা হয় পলিসি মেকারের পক্ষ থেকে m1 এবং d মিডিয়ান ভোটারের m1 এবং d যদি অফার করা হয়, তাহলে ভোটাররা এটা বেশি সাপোর্ট করবে অন্যদের তুলনায়, অর্থাৎ এটাই উইন করবে, এটা উইন করবে। সুতরাং যদিও একাধিক ভেরিয়েবল আছে আমাদের এখানে, বা এটা টু ডিমেনশনাল প্রবলেম, এবং এখানে আনসার্টেনিটি আছে, তারপর এখানে মিডিয়ান ভোটার থিওরিতে অ্যাপ্লাই করা হয়। মিডিয়ান ভোটার যে আছে সে যেটা পছন্দ করে m1 এবং d, তার যে পছন্দ বা যেটা তার কাছে ম্যাক্সিমাইজ করে m1 এবং d, সেটাই পলিসি মেকার চুজ করবে, কারণ এটাই উইন করবে এই পছন্দটাই। সে কারণে তো আমরা দুটো আমরা একটা স্পেসিফিক বা একটা এক্সাম্পল দিয়ে আমরা এইগুলোকে আমরা দেখা করার চেষ্টা করবো। এই ডিফারেন্সটাকে আমরা দেখা করার চেষ্টা করবো কিভাবে ডিটা চুজ করে বা ডেফিসিট যে করতে চাই গভর্নমেন্ট গুলো, যেকোনো গভর্নমেন্ট যাদের মধ্যে মতানৈক্য আছে, ডিসএগ্রিমেন্ট আছে, সেটা আমরা একটা সিম্পল মডেলের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা করার চেষ্টা করব। এটা আমরা দুটো কেস আছে, একটা হচ্ছে এক্সট্রিম কেস, একটা লগারিদমিক কেস। আমরা এক্সট্রিম কেসটা ব্যাখ্যা করি দুটো কেস, একটা নেব এখান থেকে। এক্সট্রিম কেস এর জন্য বলা হচ্ছে যেখানে আলফার মান 0 অথবা 1 হতে পারে। এক্সট্রিম কেস মানে হচ্ছে আলফা ইকুয়াল টু 0 or আলফা ইকুয়াল টু 1। আলফা ইকুয়াল টু 0 মানে যে মিলিটারি গুড সে পছন্দ করে না, কেমন? অর্থাৎ যে ব্যক্তি আলফা ইকুয়াল টু 0 সে শুধুমাত্র নন মিলিটারি গুডই চাইছে, মিলিটারি গুড তার কোনো ইচ্ছুক বৃদ্ধি করে না। আর যার আলফা ইকুয়াল টু 1, যে ব্যক্তির যে ভোটার সে শুধুমাত্র মিলিটারি গুড পছন্দ করে, নন মিলিটারি গুড তার কাছে গুরুত্বহীন বা কোনো ইচ্ছুক বৃদ্ধি করে না। এটা বলছি না এক্সট্রিম কেস বলছি না, যেটা আমরা। তো যদি যে সকল ভোটারের
alpha equal to 1 for example সে কতটুকু m2 চুজ করবে for alpha equal to 1 দ্বিতীয় পিরিয়ডে সেকেন্ড পিরিয়ড m2 সমান হবে তার যে পুরো ওয়েলথ আছে পুরো ওয়েলথের পুরোটুকু সে কি করবে m2 কোএফিশিয়েন্টে ব্যয় করবে তাকে যে প্রথম পিরিয়ডে যে ঋণটুকু নিয়েছিল সেটাকে পরিশোধ করতে হবে প্রথম পিরিয়ডে m2 সরি সেকেন্ড পিরিয়ডে আমরা সেকেন্ড পিরিয়ডের সলিউশনটা করি সেকেন্ড পিরিয়ড করে তারপর প্রথম পিরিয়ডটা বের করি উল্টো উল্টো দিক থেকে সলিউশনটা করা হয় তো সেকেন্ড পিরিয়ডে তার যে ব্যক্তির আলফা সমান 1 যে ব্যক্তি এগুলো পছন্দ করে সেকেন্ড পিরিয়ডে যে পরিমাণ রিসোর্স अवेलेबल যে পরিমাণ ফান্ড अवेलेबल যেটা তার ওয়েলথ যেটা সে দ্বিতীয় পিরিয়ডে পায় অ্যাকাউন্ট হিসেবে এবং প্রথম পিরিয়ডে ঋণটা পরিশোধ করতে হয় এটা তার নেট ওয়েলথ এই পুরো ওয়েলথ দিয়ে সে কি করে মিলিটারি গুডস কিনে সে মিলিটারি কমোডিটি কিনে সে m2 সমান 0 হবে এখানে কেমন এন্ড m2 সে কিনে না যেহেতু সে m2 পছন্দ করে না যে তার আলফা ইকুয়াল টু 1 তার জন্য আচ্ছা আর যদি আলফা ইকুয়াল টু 0 হয় ফর আলফা ইকুয়াল টু 0 তো উল্টো হবে তখন m2 সমান হবে w - d এন্ড m2 সমান হবে 0 উল্টো হবে যার আলফা সমান 0 ইলেকট্রিক এখন মনে করো লেট phi equal to pi is the probability of selection for the second period. Probability that that alpha 2 equal to 1. বলি দেখবেন alpha 2 equal to 1 না লিখে এখানে মিডিয়ান কথাটা লেখা আছে MED মিডিয়ান কারণ যেহেতু পলিসিমেকার মিডিয়ান ভোটার যে তারটাই তার এজেন্ডাই বাস্তবায়ন করে মিডিয়ান ভোটার যেটা পছন্দ করে পলিসিমেকার সেটা পছন্দ করে কারণ মিডিয়ান ভোটারের পছন্দটাই ইলেকশনে জিতে যায় ওটা উইন করে মিডিয়ান ভোটার পছন্দ করে এই জন্য আলফা টু মিডিয়ান কথাটা লেখা হয় অনেক সময় মিডিয়ান ভোটারের আলফা টু এটা the probability that alpha to median equal to 1 I equal to 1 and alpha 1 median equal to 1 এটা একটু মনে করুন and alpha 1 alpha মানে কি প্রথম পিরিয়ডে এটা হচ্ছে পিরিয়ড প্রথম পিরিয়ডে মিডিয়ান ভোটার তার আলফা মান হচ্ছে 1 আমরা একটা দুটো জিনিস করছি এখানে একটা হচ্ছে পিরিয়ড 2 তে যে মিডিয়ান ভোটার তার আলফা মানটা 1 হবে তার প্রবাবিলিটি হচ্ছে পাই এবং পিরিয়ড 1 এ যে মিডিয়ান ভোটার তার যে ওয়েট আলফা 1 সেটা হচ্ছে 1 তো এই যদি হয় তাহলে কি হবে সো আমরা বলতে পারি যে যেমন বলতে পারি যে m1 সমান হবে প্রথম পিরিয়ডে মিলিটারি গুডসের ক্রয় পরিমাণ প্রথম পিরিয়ডে সে মিলিটারি গুডস কিনবে তার যে ওয়েলথ যেটা আছে পুরো দিয়ে সে মিলিটারি গুডস কিনবে যেটা প্রথম পিরিয়ডে আলফা সমান 1 এবং সে কিছু ঋণ নিয়ে সে কিছু মিলিটারি গুডস কিনবে সে টাকা দিয়ে প্রথম পিরিয়ডে সে কিছু ঋণ সংগঠন করে এবং সে কোনো প্রকার কিনবে না প্রথম পিরিয়ডে এই মান সমান 0 পুরো টাকাটা সে কি করবে যে ফান্ডটা সে কালেকশন করবে থ্রু এন্ডোমেন্ট এন্ড থ্রু ডেট ইস্যু the whole amount will be spent on military commodity or military expenditure এটা তাহলে এখন the only questions concerns the policymaker's choice of D is or her expected utility as a function of D is কারণ তার যে expected utility তার যে total utility ওই ভোক্তার মিডিয়ান ভোটারের সেটা হলো যেটাকে সে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে এখানে আমরা বলতে পারি যে এক্সপেক্টেড ইউটিলিটি একটু লিখে আমরা যে মানে expected utility
আমরা লিখব u expected utility হচ্ছে প্রথম পিরিয়ড ইউটিলিটি প্লাস দ্বিতীয় পিরিয়ড ইউটিলিটি। প্রথম পিরিয়ড ইউটিলিটি হচ্ছে যে মিলিটারি গুডস থেকে প্রাপ্ত ইউটিলিটি, ইউটিলিটি অফ w প্লাস d, এখান থেকে সে কি ইউটিলিটি পাবে। প্রথম পিরিয়ড হচ্ছে প্রথম পিরিয়ড ইউটিলিটি। প্রথম পিরিয়ডে সেকেন্ড পিরিয়ড আমরা আগে বলছি, প্রথম পিরিয়ড আমরা পরে বলছি। প্রথম পিরিয়ডে যে ইউটিলিটি সেটা হচ্ছে মিলিটারি গুডসের উপর সে পুরো রিসোর্সকে ব্যয় করবে, ওয়েলথ ইনিশিয়াল ওয়েলথ বা এন্ডাউমেন্ট প্লাস ঋণের টাকাটা ওটা ব্যয় করবে এবং সেখান থেকে সেই ইউটিলিটি পাবে। তো এটা হচ্ছে প্রথম পিরিয়ড ইউটিলিটি। দ্বিতীয় কম্পোজিট সে কোনো ব্যয় করে না, মানে আলফা মানটা 1 এখানে, আলফা আর 1 মাইনাস আলফা এন দিয়ে গুণ করলে সেটা 0 হয়ে যাবে। প্রথম পিরিয়ডে কোনো নন মিলিটারি গুডস সে কিনে না, যেহেতু আলফা ইজ ইকুয়াল টু 1, আলফা মান ইজ 1 প্লাস সেকেন্ড পিরিয়ডে এখানে কোনো প্রবাবিলিটি নাই, ফার্স্ট পিরিয়ড ইজ সার্টেন। সেকেন্ড পিরিয়ডে সে যে ব্যয়টা করবে সেটা আনসার্টেন। সেকেন্ড পিরিয়ডে হচ্ছে প্রবাবিলিটি পাই ইনটু সেকেন্ড পিরিয়ডে আলফা টু মিডিয়ান ভোটা 1 হতেও পারে, নাও হতে পারে, 0 হতে পারে। কেমন ডিপেন্ড করছে তার পলিটিক্যাল পারসেপশন উপর ডিপেন্ড করছে যে মিডিয়ানটা কত হবে। তো পাই ইনটু আমরা এখানে লিখব ইউটিলিটি অফ w মাইনাস d, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডে যে ওয়েলথটুকু পাবে তাকে সেখান থেকে আবার তাকে ঋণটা পরিশোধ করতে হবে প্রথম পিরিয়ডে নিয়েছে। কেমন এটা হচ্ছে তার মিলিটারি গুডসের উপর ব্যয় সেকেন্ড পিরিয়ডে, এবং এটা সংগঠন করা হবে যদি সে সিলেক্ট, যদি ওই মিডিয়ান ভোটে যদি যার আলফা ইকুয়াল টু 1 সে যদি সিলেক্ট হয়, তার সম্ভাবনা হচ্ছে পাই। পাই হচ্ছে কি প্রবাবিলিটি অফ অ্যাপিয়ারিং দ্য মিডিয়ান ভোটার উইথ আলফা ইকুয়াল টু 1। আলফা ইকুয়াল টু 1 হবে, তার সম্ভাবনা হলো পাই। সেজন্য আমরা সে যে এই পরিমাণ ব্যয় করবে মিলিটারি গুডস বাকি পুরোটুকু ব্যয় করবে, তার সম্ভাবনা হলো পাই বলছি আমরা। এবং সে সিলেকশন নাম্বার সম্ভাবনা হলো 1 মাইনাস পাই। 1 মাইনাস পাই হচ্ছে যে এই যে আসবে না তার সম্ভাবনা হলো, বা মিডিয়ান যে 1 হবে না তার সম্ভাবনা হলো 1 মাইনাস পাই। কেমন, এবং সে যদি না আসে তাহলে তার ইউটিলিটি হবে কত, 0। সে মিলিটারি গুডসের উপর কোনো ব্যয় করবে না। যদি আলফা ইকুয়াল টু যদি 0 হয়, মিডিয়ান ভোটার যদি 1 মিডিয়ান ভোটারের আলফা ইকুয়াল টু 1 না হয়, যদি 0 হয় তাহলে সে মিলিটারি গুডসের কোনো ব্যয় করবে না, তবে সেখান থেকে প্রাপ্ত ইউটিলিটি 0 হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিরিয়ডের এক্সপেক্টেড ইউটিলিটি। এটা হচ্ছে এক্সপেক্টেড ইউটিলিটি, expected utility from expenditure on military good. Second period. এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ডের। ফার্স্ট পিরিয়ড আমরা আলফা ইকুয়াল টু 1 বলেছি, কারণ এটা সার্টেন, এখানে কোনো এক্সপেক্টেড মান বের করতে হয় না। এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি আমরা যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমরা জানতে চাই ডি কত হবে, ডি মানে বাজেট ডেফিসিট কত হবে বা ঋণ কতটুকু ইস্যু করবে প্রথম পিরিয়ডে, সেটা আমরা জানতে চাই। সেটা আমাদের মূল উদ্দেশ্য জানা, বা ডেফিসিটটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা জানতে চাই আমরা। তো এখান থেকে এটাকে যদি আমরা অপটিমাইজ করি, এটাকে অপটিমাল দিয়ে বের করতে হয়, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করে একটা ফাংশনের অপটিমাল ভ্যালু বের করার জন্য এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ডি, ডিফারেন্সিয়েট with respect to সংখ্যাকে লিখছি respect to d and set equal to 0, থেকে 0 সমান ধরো set equal to 0। ধরো আমরা পাবো এটাকে ডিফারেন্সিয়েট করলে d রেসপেক্ট কত হবে, u প্রাইম w প্লাস d মাইনাস এটাকে আবার d এর পরিবর্তে 1 হবে। আর এখানে এটাকে d রেসপেক্ট করলে হবে পাই ইনটু u প্রাইম প্লাস পাই ইনটু u প্রাইম w মাইনাস d, যেহেতু এটাকে আমরা w মাইনাস d আছে এটাকে w প্লাস d এর সাপেক্ষে করে তারপর আবার
আবার ডি হিসেবে করতে হবে, বলে সেটা এখানে 1 -1 আর এখানে ডি নাই, তো 0 হয়ে যাবে, এটা প্লাস 0 ইকুয়াল টু 0। বা এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি সংক্ষেপে u প্রাইম w প্লাস d, এটা তো প্লাস 1 ছিল, এটা লিখিনি আমি, প্লাস পাই ইনটু প্লাস 10 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস u প্রাইম w মাইনাস d ইকুয়াল টু 0। বা এটাকে ওপাশে নিয়ে যাওয়া যায়, তো আমরা লিখতে পারি যে u প্রাইম w প্লাস d ইকুয়াল টু পাই u প্রাইম w মাইনাস d। আমি ইচ্ছা করে এটাকে নিচে নিয়ে আসতে পারি, নিচে লিখতে পারি u প্রাইম w প্লাস d u প্রাইম w মাইনাস d ইকুয়াল টু পাই। এটা হলো আমাদের মূল ইকুয়েশনটা। তাহলে u প্রাইম w প্লাস d ডিভাইডেড বাই u প্রাইম w মাইনাস d ইকুয়াল টু পাই। অর্থাৎ যদি এটাকে এভাবে চিন্তা করি, দেখো এই দুটো পক্ষ সমান, কেমন? এটা কিন্তু মান 0 থেকে 1 এর মাঝামাঝি, যেমন চলো মাহমুদ, আমি তো হ্যাঁ আমি তো ক্লাস কিছু তো অনলাইনে আধা ঘন্টা পরে পরে আচ্ছা, আমরা বলছিলাম যে এই u প্রাইম বা মার্জিনাল ইকুইটি অফ w প্লাস d ইকুয়াল টু মার্জিনাল ইকুইটি অফ w মাইনাস d। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিরিয়ডে, এটা কি সেকেন্ড পিরিয়ড আমাদের এক্সপেন্ডিচার অন মিলিটারি গুডস, এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ডে এক্সপেন্ডিচার অন মিলিটারি গুডস। তো সেকেন্ড পিরিয়ডটাকে আমরা গুণ করছি কিতে, প্রবাবিলিটি দিয়ে গুণ করছি আমরা, প্রবাবিলিটি অফ দ্য মিডল বর্ডার দ্যাট হ্যাজ আলফা ইকুয়াল টু 1। তো এই দুটো রেশিওটা পাই সমান হতে হবে, অথবা এটার এই দুটোর মার্জিন ইকুইটি সমান হতে হবে, দুটো ক্ষেত্রে পাই দিয়ে গুণ করতে হবে, পাই মানে 0 থেকে 1 এর মাঝামাঝি, কেমন? তো এই দুটো পক্ষকে যদি সমান হতে হয়, দুটো পক্ষকে যদি কেমন সমান হতে হলে দেখো এই এই ইকুইটির মানটাকে, এটা কিন্তু একটা নাম্বার যেটা 0 থেকে 1 এর মাঝামাঝি। আমরা জানি যে একটা সংখ্যাকে যখন কোনো একটা ফ্র্যাকশন দিয়ে গুণ করা হয়, 0 থেকে 1 এর মাঝামাঝি একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়, সেই সংখ্যাটা মানটা কমে যায়। যেমন 10 কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি, সেটা কমে যাবে, 0.5 হয়ে যাবে 10 থেকে, কেমন? ঠিক একইভাবে এটা যদি 10 হয়, এটাকে আমি এটা যদি 0.5 হয়, 10 কে 0.5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। দুপক্ষ সমান হওয়ার জন্য এটাকে 5 হতে হবে, তাই না? অর্থাৎ আমার এটার যে মার্জিনাল ইকুইটি, এটার মার্জিনাল ইকুইটি সমান হওয়ার জন্য আমাকে ডিটাকে কি হতে হবে? পজিটিভ হতে হবে ডিটাকে। এটা দেখো একটু খেয়াল করো, একটু কুশল একটু কি চিন্তা করে বুঝতে হবে যে আমরা বলছি দুপক্ষ সমান হওয়ার জন্য এই মানটাকে এই মানের চেয়ে বেশি হতে হবে, কেমন? মানে এই মানটা বেশি হলে, বেশিটাকে এই ফ্র্যাকশন দিয়ে গুণ করলে গুণফলটা এটা সমান হবে, কেমন? তো আমরা জানি ইকুইটি ইজ ডিমিনিশিং, মার্জিনালিটি ইজ পজিটিভ বা ডিমিনিশিং, কেমন? অর্থাৎ আমার মার্জিনালিটিটা ফল করছে, আমি যত বেশি আমরা অর্থাৎ কম, এটা ওয়েল কিন্তু কম, এটা ওয়েল কিন্তু বেশি, w প্লাস এটাকে এভাবে চিন্তা করি ইকুইটি ফাংশনকে, কেমন? এটা যদি ইকুইটি ফাংশন হয়, এটা হচ্ছে আমার মনে করো w মাইনাস d ওয়েলথের পরিমাণ, আর এটা হচ্ছে মনে করো আমার w প্লাস d ওয়েলথের পরিমাণ। তাই যদি হয়, এখানে ইকুইটি ফাংশনের স্লোপ, এটা হচ্ছে আমার u প্রাইম অফ এটা হচ্ছে আমার u প্রাইম w মাইনাস d, আর এটা হচ্ছে আমার u প্রাইম, এর স্লোপটা যদি আমি নিই এখানে, স্লোপটা এর চেয়ে কম, u প্রাইম w প্লাস d, কেমন? যেমন তার মানে আমার এখানে u প্রাইমটা কম ওয়েলথের u প্রাইমটা বেশি, এটা u প্রাইমটা বেশি, আর বেশি ওয়েলথের u প্রাইমটা কম, বেশি ওয়েলথের, কেমন? তো এই বিপক্ষ সমান হবে, তাহলে এটাকে আমার ডিটাকে আমার পজিটিভ হতে হবে, ডিটা যদি নেগেটিভ হয় তাহলে এই মাত্রায় নিচে হবে, মাত্রা নিচে হবে, এটা তখন সত্যি হবে না। তাহলে এই ডিটাকে পজিটিভ হতে হবে। ডিটা পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে যে পজিটিভ অর্থ হচ্ছে যে গভর্নমেন্ট কি করবে? ঋণ নিবে গভর্নমেন্ট,
ঋণ দিবে, তাহলে গভর্নমেন্ট যেই গভর্নমেন্ট যে ধরনের হোক না কেন, গভর্নমেন্ট এই মিলিটারি গুডকে পছন্দ করুক বা ওয়েট বেশি দেখ কিংবা নন মিলিটারি গুডকে ওয়েট কম দিক, যে যে টাইপের হোক না কেন পলিসি মেকার, উভয় ক্ষেত্রে এটা সত্য। উভয় ক্ষেত্রে দেখা যাবে যে তারা কি করবে, যে প্রকৃতির গভর্নমেন্ট হোক না কেন, তার যদি ভবিষ্যতে ক্ষমতায় আসা নিয়ে একটা সন্দেহ থাকে, তাহলে সে প্রথম পিরিয়ডে একটা ঋণ সংগঠন করবে, ডি ডি এর মানটা পজিটিভ হবে। এটা একটা ব্যাখ্যা যে কেন ঋণটা পজিটিভ হয়, কেন ডেফিসিট সংগঠন করে। এটা যদি ফিউচার পিরিয়ডে বা ইন দ্য ফিউচার যদি ক্ষমতা আসার সম্ভাবনা যদি আনসার্টেন থাকে, সেক্ষেত্রে সে আগে থেকে বেশি খরচ করে থাকে, ঋণ নিয়ে থাকে, ঋণ নিয়ে সে বাজেট ডেফিসিট সংগঠন করে থাকে। এটা বাজেট ডেফিসিট পজিটিভ হওয়ার একটা ব্যাখ্যা। তো আমরা এখানে শেষ করলাম, আর তোমাদের প্রশ্ন থাকলে বলো এখান থেকে তাহলে শেষ করছি তোমাদের সাথে। স্যার ইয়াটা মানে রিভিউটা কি কি করছে ওটা একটু রিভিউ ক্লাস কি ম্যাক্রোর উপর নাকি ইকোমেট্রিক্সের উপর, কোনটার উপর? ম্যাম স্যার এটা এই ক্লাসটার উপরে মানে সিলেবাস টপিকস কি কি পড়াইছেন ওটা আগামী সপ্তাহে রিভিউ ক্লাস নিব দুটোর উপরই, হয়তো 1 ঘন্টা লাগবে না। সেটা রিভিউ ক্লাসে তোমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসবে, তোমরা কোথায় কোথায় বুঝতে পারো না সেই প্রশ্নগুলো করবে থাকলে, আর আমি কি কি করেছি সেটা আমি আমার পক্ষ থেকে বলবো। হয়তো বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা হলে হয়ে যাবে এক একটা কোর্সের জন্য। তাহলে আমি একটা রিভিউ ক্লাস নেবো আগামী সপ্তাহে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা নিয়ে আসবে বা আমাকে জানাবে, তো সেগুলো দেখে মানে অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আগামী সপ্তাহে রিভিউ ক্লাসে দেখা হবে।